সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা। ঘরে ঘরে লক্ষ্মী পুজো, বারোয়ারি পুজো তো আছেই। চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে সারা শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি। খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসবমুখর রাত্রি। আমি উঠেছিলাম ধর্মশালায়, দুবেলা বাইরের খেয়ে নিতাম। সেদিনও রাত 9টার পর একটা হোটেলে ঢুকতাম। হোটেলের রান্না ভালো রকমারই পদ পাওয়া যায়। শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, কবির তরকারি, রুই, পার্শে, ভেটকি, পাবদা, নানা রকম মাছ, ডিমের ডালনা, মাংস, কোনো কিছুই বাদ নেই। আমি এক কোণায় জানলার ধারে একটা টেবিলের সামনে বসলাম। মুখোমুখি দুটো চেয়ার, দুজনে বসে খেতে পারে। ঠিক তখনই একজন ড্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। ফ্যাকাশে মুখ, দু চোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন। বয়স 30-এর মাঝামাঝি, কি তার একটু বেশি হবে। কুণ্ঠিতভাবে তিনি আমাকে বললেন, আমি এখানে বসলে আপনার অসুবিধা হবে কি? আমি বলে উঠলাম, না না, এ তো দুজনেরই টেবিল। মশাই আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম, কলকাতা থেকে। আমার বাড়িও কলকাতায়। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, কিন্তু গত 7 বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি। কলকাতায় কোথায় আপনার বাড়ি? ভবানীপুর, কালীমোহন ব্যানার্জি লেনে, ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে। আমিও তো ওখানে থাকি, প্রিয়নাথ মল্লিক রোডে। আপনার কোন বাড়ি? দেশগাঁয়ের লোকের সঙ্গে বাইরে থেকে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায়, ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে, আমারও তাই হলো। কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর, তাই বললেন না? হ্যাঁ, বীরেশ্বরবাবু জবাব দিলেন, এইখানে আছি 2 বছর। তার আগে 1 বছর আমি একটি চা বাগানের ম্যানেজার ছিলাম। চা বাগানের ম্যানেজার, সে তো ভালো চাকরি। আমি না বলে পারলাম না। শুনেছি রাজার হালে থাকা যায়। তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল? না। বীরেশ্বরবাবু দুপাশে মাথা নাড়লেন। আমি ছেড়ে দিয়েছি। সে কি, কর্তৃপক্ষের সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল বুঝি? তাও না। ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, আপনাকে সব খুলে বলছি, মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না। সবাইকে সবকিছু বলা যায় না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমার পাড়ার লোক। আপনাকে আমার বলতে কোনো আপত্তি নেই, অবশ্যই আপনার যদি শুনতে কোনো আপত্তি না থাকে। মোটেই না। আমি হেসে বললাম, হাঁড়িতে চাল ফুটছে, ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে। আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা, যাকে আপনারা বলেন অলৌকিক, তেমন কিছু। আমি কিছু বলার আগে একটি ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল। তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন। এখান থেকে মাইল 30 দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম, বুঝলেন? ভদ্রলোক শুরু করলেন, আমার স্বাস্থ্য খুব ভালো ছিল। একসময় খুব মারদাঙ্গা করতাম, সাহসের অভাব ছিল না। সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ, ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয়। আপনি যা ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি নয়। শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না। অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল এমন কিছু নয়। কৃষিবিজ্ঞানের আমি একজন স্নাতক। আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না, বুঝলেন? শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া। পোড়ো বাড়ি বলছি এই জন্য যে বাড়িটা চুন পলাস্তারা খসে পড়ে ইঁটগুলো যেন দাঁত বার করে আছে। কার্নিসের এখানে ওখানে বট অসত্যের চারা। বাড়িটা 2 তলা, আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয়। দরজা জানালা সবসময় বন্ধ থাকতো। বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না।
প্রায় 1 মাস কেটে গেল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা। বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই, শুধু বাগান আর বাগান। তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়েছে যে তার রূপালী সুধায় মনের মতো এক মাদকতার সৃষ্টি না হয়ে পারে না। চা বাগানে সন্ধ্যার পরে রাত নামে। কুলিতে বস্তিদের বেশি রাত পর্যন্ত হই হুল্লোড় চললেও আমাদের বাংলার চৌহদ্দির মধ্যে জন্মহিষি সাড়া পাওয়া যেত না। নিস্তব্ধ নির্ঝুম পরিবেশ। রাত 8টার মধ্যেই আমি শুয়ে পড়তাম। সারাদিনের খাটাখাটুনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম। সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে। আমি অবাক হলাম, এত রাত্রে কে হাসে? এখানে লোকজন নেই, তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি। বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠলাম, টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরের চাঁদের আলো যেন বন্যা বয়ে যাচ্ছে। তখনই আবার সেই হাসিটা ভেসে এলো। কে কে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম। চারিদিক খুঁজছিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হাসিটা যেন হঠাৎ শুরু হয়েছিল, তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম। ঘড়িতে দেখলাম 10:15। পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাতে সে কারো হাসি শুনেছে কিনা। সে বলল শোনেনি। আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল, তারই হাসি শুনেছি। ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম। আমার কাজকর্মে মালিকপক্ষ খুব খুশি। একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার্পণ্য করলেন না। আমার ভবিষ্যৎ সে উজ্জ্বল, সেটা বুঝতে আমার বাকিও রইল না। কিন্তু আরও 1 মাস কেটে গেল। আবার এলো পূর্ণিমা। সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল। বিছানা শুয়ে শুনতে পেলাম সেই 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 বিকট হাসির শব্দ। প্রকৃতিস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না। সাধারণ কেউ হয়তো হাসলে ভয় ছিটিয়ে যেত, কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া। ঘড়িতে দেখলাম রাত 10টা। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। আগের বারের মতো এবারও হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না। শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না। পরদিন ছোকরাকে জিজ্ঞাসা করলাম, জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি। আমার কথার জবাব দেবার সময় সে অদ্ভুতভাবে মুখের দিকে তাকাচ্ছিল। বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে, তাই ওকে আর ঘাঁটালাম না। পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা। এবার আমি কান চেপে শুয়ে রইলাম। আর কেউ কিছু যদি বিদঘুটে হাসি শুনতে পায় না কেন, আমার বোধগম্য হলো না। একবার মনে হলো আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি, কিন্তু সে চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম। পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না। হাসির রহস্যটা আমাকে জানতেই হবে, নইলে আমি হয়তো পাগল হয়ে যাব। সেদিন রাতে ইচ্ছে করেই আমি জেগেছিলাম, তাই হাসি শুরু হতেই বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম। হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ততক্ষণে আমি পৌঁছে গিয়ে সেই বুড়ো বাড়িটার কাছে। এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে, কিন্তু ওটা পরিত্যক্ত, কেউ থাকে বলে শুনিনি, কাউকে চোখেও পড়েনি। তবে কি রাতে দুষ্ট লোকেরা ওখানে এসে জড়ো হয়? চোরা কারবারিদের একটা গোপন আড্ডা। পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নেমন্তন্ন করলাম। রাতে খাওয়া দাওয়া করবেন, থাকবেন। খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম। ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম। খেতে খেতে গল্প করছিলাম। ভদ্রলোক গুজরাটি। কেমন করে কপদর্কহীন অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্প করছিলেন।
আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না। ঠিক 10টার সময় ভেসে এলো সেই বিকট হাসি। আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। তিনি কিন্তু নির্বাকার খাচ্ছেন আর তার জীবনী বলে যাচ্ছেন। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, এই শুনতে পাচ্ছেন আপনি? কি? ভদ্রলোক অবাক হয়ে আবার মুখের দিকে তাকালেন। আমি বললাম, একটা হাসি। হাসি? কার হাসি? ভদ্রলোক এদিক ওদিক তাকালেন। কই, আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না। আরে একটু কান পেতে শুনুন না, আমি অসহিষ্ণু গলায় বললাম, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভদ্রলোক ভুরু কুঁচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন, তারপর ঘাড় নেড়ে বললেন, আপনি বোধহয় ভুল শুনছেন, কেউ হাসেনি, আপনার মনের ভুল। ভুল শুনেছি? এবার আমার ধৈর্যচ্যুতি হল। প্রায় চিৎকার করে বললাম, প্রত্যেক পূর্ণিমা রাতে আমি এই হাসি শুনছি, আর আপনি বলছেন আমার মনের ভুল? ভদ্রলোককে এমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন। চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন। আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম। পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন। মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন। জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা এই কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। হেড অফিস থেকে এ ব্যাপারে একজন খোঁজ খবর নিতে এলেন। অবশ্যই তিনি আমার অস্বাভাবিক আচরণ কিছু দেখলেন না, ফলে চাকরিটা আমার রয়েই গেল। একটা কথা আমার কাছে পরিষ্কার হলো যে আমি ছাড়া ওই হাসি আর কেউ শুনতে পায় না। পরের পূর্ণিমার দিন আমি ঠিক করলাম একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই রাতে আমি প্রস্তুত হয়েছিলাম। হাসি শুরু হবার সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে দৌড়ালাম। আমার বাঁ হাতে 5 ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে ছিল একটা রিভলভার। বাড়িটার সামনে আসতেই হাসি থেমে গেল। আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করছিলাম, তারপর সদর দরজায় এক লাথি মেরে ঢুকলাম। পুরনো দরজা আর আমার প্রচণ্ড পদাঘাত দরজার একটা পাল্লা ভেঙে গেল। আমি ভিতরে ঢুকলাম, চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলো স্তর জমেছে মেঝের উপর, কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে। দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধূলিকণা উঠতে দেখলাম। তারপর হঠাৎ দোতলার একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল, যেন আমাকে ব্যঙ্গ করে হাসলো। আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস। এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে 2-3টে সিঁড়ি টপকে দোতলায় উঠলাম। তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম। দরজাটা ভেজানো ছিল, দড়াম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্ট লোক বা দলের চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে, তাহলে আসল মতলব তবে তো আমি ভেঙে দেবই, এই ছিল আমার সংকল্প। কিন্তু ঘরে ঢুকে আমি তার চোখ বুনে গেলাম। ঘরে কেউ নেই, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই, বুঝলেন? ফাঁকা শূন্য ঘর। আমি চারিদিকে টর্চের আলো ফেলে বুঝতে পারলাম হঠাৎ একটা অশরীরী অনুভূতি আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ অদৃশ্য কারো উপস্থিতি আমি অনুভব করছি। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। বীরেশ্বরবাবু একটু থেমে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক ঢোক জল খেলেন। তারপর গ্লাসটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন, বোধহয় 2-3 সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের শেষ নেই। তারপর আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুধদাস সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আর তখনই আবার শুরু হলো সেই হাসি, শরীরের রক্ত হিম করা সেই বিভৎস হাসি। আমার মতো সাহসী পুরুষের পক্ষেও সিট ডাড়া বেয়ে যেন বরফ গলা জলের ধারা নেমে এলো। কোনো রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম। সারা রাত ঘুমোতে পারলাম না। এরপর প্রত্যেক পূর্ণিমার রাতে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত।
আর আমি দোকান চেপে বিছানায় ছটফট করতাম। ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো। হয়তো চোখ মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো, আমার সম্বন্ধে আড়ালে ফিসফাস করত। এক বছর কোনো রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম, বুঝলেন, কিন্তু আর পারলাম না। চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম। একটা চাকরি জুটিয়ে নিলাম, সেই থেকে এখানেই আছি। কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন? আমি জিজ্ঞেস করলাম। আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর মন দুই ভালো হতো, সেইখানেই তো মুশকিল। বীরেশ্বরবাবু হাসেন। আমার আত্মীয় স্বজনরা যদি আমাকে পাগল ভাবে সেটা আমি সইতে পারবো না, কিন্তু তারা কেন তা ভাববেন আমি অবাক হয়ে বললাম। আর আপনি তো সেই হাসি শুনছেন না, ওখান থেকে আপনি চলে এসেছেন। সেটা তো হচ্ছে কথা, ভদ্রলোক বললেন। এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি। পূর্ণিমার রাত 10টায় এখানেও বসে সেই হাসি আমি শুনতে পাই। পৃথিবীর যেখানেই আমি যাই না কেন ওই হাসি আমাকে মুক্তি দেবে না। সে কি? আমি স্তম্ভিত হয়ে বললাম। ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন। হঠাৎ বলে উঠলেন, ওই দেখুন, পেছন ফিরে আকাশের দিকে দেখুন। আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপালী থালার মতো কোজাগরী পূর্ণিমার চাঁদ। তারপরই ভদ্রলোক ব্যাকুল কণ্ঠে, আমি তার মুখের দিকে ফিরে তাকালাম। তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে, কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আর্তকণ্ঠে বললেন, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সেই হাসি? তিনি দু হাত দিয়ে কান চেপে ধরলেন। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। আমি বললাম, আপনি শান্ত হন, আমার মনে হয় আপনাকে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন, এটা আপনার মনের রোগ হয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন, কিন্তু এই ঘটনার কি ব্যাখ্যা করছি জানেন? কি? বীরেশ্বরবাবু দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি। তিনি বললেন, ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি। আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমিই ছিলাম সেই পাগল। হোটেলের ছোকরা এসে আমাদের সামনে 2 থালা ভাত নামিয়ে দিয়ে গেল, গরম ভাত, আর ধোঁয়া উঠছে। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।